নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রে। বেপরোয়া যান, এই বেপরোয়া যান মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আর কেন কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ? এত নিয়ম কানুন, এত নজরদারি, এত চেকিং, তা সত্ত্বেও কেন এই বেপরোয়া যানকে আটকানো যাচ্ছে না? এরই অনুসন্ধান করার চেষ্টা করব আমরা আজকের এই অনুষ্ঠানে। আর একসঙ্গে আমরা সেই জায়গাটাও জানার চেষ্টা করব যে পরিবারের ওপর দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তারা কি ভাবেন, তারা কি মনে করেন, যেখানে তারাও সমানভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, অথচ তারপরেও এই দুর্ঘটনা থামছে না। কেন এই দুর্ঘটনা ঘটছে, কি কারণ, তার অনুসন্ধান, মানসিকভাবে কোন জায়গায় চালক থাকেন যে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতেই থাকে, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর ঠিক এই জায়গা থেকেই গতকালের দুর্ঘটনার খবর সামনে আপনাদের তুলে ধরব, যে দুর্ঘটনায় চালক সঙ্গে সঙ্গে একজনের প্রাণ নেয় বলা যায়, আর একই সঙ্গে পর পর কয়েকজনকে তারা ধাক্কা মারেন, আর তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপরেও লাগাতার দুর্ঘটনার খবর এসেছে। কড়া কানুন, কঠোর পুলিশি চেকিং, নজরদারি, রেহাই নেই এই গতির। বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ, যার জল জ্যান্ত উদাহরণ যাদবপুরের বাপুজি নগরের ঘটনা। মদ্যপ চালক, লাইসেন্স পর্যন্ত নেই, সেই অবস্থায় গাড়ি নিয়ে তিনি বেপরোয়া শহরের পথে। প্রাণ গিয়েছে একজনের, আহত হয়েছেন অনেকে। দোকানের মধ্যে ঢুকে যায় বেপরোয়া গাড়িটি, এতটাই জোরে ছুটছিল। রাতের কলকাতায় গতির বলি নিরীহ কতগুলি মানুষ, যার মধ্যে প্রাণ পর্যন্ত খোয়াতে হয়েছে একজনকে। করোনা আবহে এই মুহূর্তে রাতের কলকাতায় পুলিশি ব্যবস্থা বেশ কড়া। নাকা চেকিং, নজরদারি সবই চলছে। রাতের জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়ার কথাও নয়। কিন্তু এত সব ব্যবস্থা, করা আইন, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কাজে আসছে কোথায়? যাদবপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে বেলাগাম গতির মাসুল দিচ্ছেন অসহায় মানুষজন। শনিবার রাতে 10টার পর যাদবপুরের বাপুজি নগরে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ যায় বাইক আরোহী থমাস সমীর কর্মকারের। রাস্তায় একের পর এক মানুষকে ধাক্কা মেরে গাড়িটি সজোরে ঢুকে যায় পাশের চায়ের দোকানে। সবটাই মত্ত চালকের দৌরাত্মে। তার গ্রেফতারির পর সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পর তার গাড়ি থেকে বা তার কাছ থেকে কোনো লাইসেন্সও পাওয়া যায়নি। ফলে আদৌ তার কোনো লাইসেন্স রয়েছিল নাকি বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিলেন ওই অভিযুক্ত, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী অফিসাররা। শুধু লাইসেন্স না থাকাই নয়, ঘটনার পর গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেনি ধৃত রাহুল। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ব্রিথ অ্যানালাইজারে রিডিং ছিল নির্দিষ্ট সীমার দ্বিগুণ। ভারতীয় দণ্ডবিধির 279 অর্থাৎ বেপরোয়াভাবে গাড়ি চালানো, 304 পার্ট 2 অর্থাৎ অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো, 308 ধারা অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর চেষ্টা এবং মোটর ভেহিকলস আইনের 185 ধারা বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ধারায় মামলা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, বছর 33-এর রাহুল বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরুতে চাকরি করেন। কলকাতায় দিদার কাছে কয়েকদিন আগেই আসেন। শনিবার রাতে পার্টি করে ফিরছিলেন তিনি। গাড়িতে তার সঙ্গে সস্ত্রীক এক বন্ধু এবং আরও একজন তরুণী ছিলেন। জেরায় রাহুল জানান, বন্ধুদের নামাতে বেরিয়েছিলেন তিনি। রাহুল যে গাড়ি চালাচ্ছিলেন সেটি তার মামার নামে নথিভুক্ত। বেঙ্গালুরুতে অ্যালবার্ট স্ট্রিট, রিচমন্ড এনক্লেভে তার বাড়ি। বেঙ্গালুরুতেই স্কুল কলেজের পর ব্যাংকিং সেক্টরে কাজ করছিলেন। সমস্ত কিছু আমাদের হিয়ারিং শুনলেন, পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শুনলেন, শুনে ওনাকে আমাদের যেটা আছে ওই 29 পর্যন্ত ওনাকে পুলিশ কাস্টডি দিয়েছি। মত্ত বেপরোয়া যুবক, তার কর্মকাণ্ডের মাসুল দিয়ে প্রাণটাই খোয়াতে হয়েছে বাঘাযতীনের বাসিন্দা থমাস সমীর কর্মকারকে। পাশে চাকরি করে, ওখানে কাজ করে, তো চা খেতে যায়, ওখানেই চা খাচ্ছিল, চা খেতে খেতে এই পথ দুর্ঘটনাটা। একাই, ওর বাড়িতে দুটো মেয়ে আছে। ঘটনায় আহত আরো অনেকেই, প্রত্যেকেই আতঙ্কিত, আশঙ্কিত। যেভাবে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, সেই ট্রমা থেকে বেরোনো মুশকিল। তবে এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কোন পথে ঠেকানো যাবে গতির দৌরাত্ম্য? পুলিশ, আইন সবই আছে, কিন্তু বাস্তবে কার্যক্ষেত্রে কেন ঠেকানো যাচ্ছে না এই ধরনের ঘটনা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করায়। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা; রাজনীল মুখার্জি, বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন; মনোবিদ সহেলি গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। আর আপনাদের স্মরণে থাকবে সোনিকা সিং চৌহান, বিশিষ্ট
একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি মডেল অ্যাঙ্কার ছিলেন এবং সেই দুর্ঘটনার পর অনেকগুলো বিষয় সামনে উঠে আসে, দেশ জুড়ে তোলপাড় পড়ে। তার মা বাবা আমাদের সঙ্গে রয়েছেন, শরণ সিং চৌহান সোনিকার মা, এবং তার বাবা বিজয় সিং চৌহান আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই মিসেস চৌহান আপনার কাছে আসব। একের পর এক দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণ যাচ্ছে, এবং সেই কজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আপনারা নিজেরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন এবং তারপরেও দেখছেন আপনারা এই ধরনের অ্যাক্সিডেন্ট কমছে না, বাড়ছে, থামছে না। যখন শোনেন আপনারা এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে, তখন আপনাদের কি মনে হয়? এখনো সেই জায়গাটায় কি ধাক্কা দেয়? Can I speak in English because my Bengali isn't very good? So, if it's okay for me to speak in English, Yes, ma'am. yeah, it's a very heavy feeling. Firstly, because this kind of irresponsibility is just not acceptable. These incidents take life, which families get ruined within seconds, and just so irresponsible on the person's part. Drink and driving is something which no state should allow. We have tried to create awareness. The state tries to create awareness, but for some reason, children or irresponsible people, there are lots of it all over, and it's something that you're just challenging rules, you're challenging state rules, and then at the end of it, you're ending up with someone gone, someone's child gone, someone's parent gone, there's always someone there that's left behind to face this. It is so difficult. मिस्टर चौहान, এই জায়গাটা আপনার কাছে একটু জানার চেষ্টা করব। आपको क्या लगता है मिस्टर चौहान, जब ये एक्सीडेंट लगातार हो रहा है, आप सुन रहे हैं, आपके साथ ये घट चुका है, ये हादसा के साथ आप जूझ रहे हैं अभी भी, तो क्या लगता है ये घटेगा नहीं? इतने साल हो गए हैं, आप लोग खुद अवेयरनेस कैंपेन चला रहे हैं, फिर भी हो रहा है ये सब हादसा। देखिए, बात ऐसी है कि आजकल सब जगह जो है पुलिस भी अपनी तरफ से कोशिश कर रही है कि वो कुछ तरह से जो है वो कंट्रोल करे, ब्रेथलाइजर टेस्ट ले और अवेयरनेस ज्यादा उन लोग कैंपेन कर रहे हैं। लेकिन आप क्या कह सकते हैं, आजकल बच्चे और उन लोगों के दिमाग में ये है कि हमको तो खाली मजा करना है, हम लोगों को ड्रिंक करना है। तो ये ड्रिंक ड्राइविंग एक्चुअली जो है, जब तक कोई दुर्घटना न हो तब तक जो है किसी को समझ में नहीं आएगी। और खाली हम लोग जो है, हम लोग जानते हैं कि हम लोग के ऊपर क्या बीत रही है। अभी कि 5 साल हो गए हैं, हम लोगों को इतनी तकलीफ हो रही है कि रियलिटी के साथ में जो है हम किस तरह से जिए, और हम समझ सकते हैं कि जो जिसका लॉस होता है उनके ऊपर क्या बीत रही है। तो इस तरह से जो है मेरे हिसाब से जो है ये होना चाहिए कि पुलिस और विजिलेंट होना चाहिए, पुलिस और अपने रूल्स को टाइटन करना चाहिए, और बड़ा सख्त एक्शन लिया जाना चाहिए जिसमें जो है जो रिस्पॉन्सिबल ना हो, उसके अगेंस्ट में जो है एक बड़ा एक्शन कड़क होना चाहिए मेरे हिसाब से। এবার আমি একটু মিস্টার ব্যানার্জির কাছে আসবো। প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, অ্যাকশন আরও কড়া করতে হবে এ কথা বলছেন সোনিকার মা বাবা, এবং কনভিকশন রেট এটাও অনেকটা কম। যে পরিসংখ্যান আছে, আপনি আমাদের থেকে আরও বেশি পরিসংখ্যান হয়তো চোখ রাখেন। এই জায়গায় দাঁড়িয়ে আরও কিছু জিনিস যোগ করছে, পুলিশ নাকা চেকিং করছে, পুলিশ ব্রেথ অ্যানালাইজার দিয়ে টেস্ট করছে, পুলিশ মোবাইল ভ্যানে রীতিমতো বিভিন্ন জায়গায় গিয়ে চেক করছে, যে জায়গাগুলোতে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে, দুর্ঘটনাগ্রস্ত সাইনবোর্ড লাগানো হচ্ছে সেখানে থাকছে। তো এই সমস্ত করা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটছে, পুলিশ কি করতে পারে? আর অ্যাকচুয়ালি কয়েকটা কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে, দেখুন,
টোটাল কলকাতার যে রাস্তার পরিমাণটা টোটাল ভারতবর্ষের অন্যান্য যে সিটিগুলো রয়েছে তার চেয়ে অনেক কম, 6.1%। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের দেখবেন অটোমেটিক সাইনেজ দেওয়া আছে, যেটাকে বলা হয় অটোমেশন সাইনেজ, এবং প্রত্যেকটা জায়গায় সিসিটিভি কভারেজ করা আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের জন্য প্রত্যেক মাসে আমাদের ট্রাফিক ট্রেনিং একাডেমি থেকে ক্লাস হয়, তাদেরকে ড্রাইভার এবং সবাইকে তাদেরকে ডিটেলস বলানো হয় যে কি কি করা দরকার আছে, ডুজ অ্যান্ড ডোন্টস প্রত্যেকটা জায়গায়, এবং তাদের কি কি পানিশমেন্ট হতে পারে তার ব্যবস্থাও সেগুলোও তাদেরকে বলা হয়। কিন্তু ঘটনা হচ্ছে এত অ্যাওয়ারনেসের পরে আপনারা তো জানেন যে 7 পয়েন্ট ক্রসিং, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, যাদবপুরের মোড়ে নানা জায়গায় ব্রেথ অ্যানালাইজার টেস্টিং হচ্ছে, অর্থাৎ যারা মদ খেয়ে চালায় তাদেরকে ধরার জন্য সার্বিক একটা ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে ব্রেথ অ্যানালাইজারে কিছুদিন আমাদের বন্ধ ছিল, যা করোনার জন্য কিছুদিন কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ করতে পারেনি, কিন্তু এই গত 20 তারিখ থেকে আবার সেগুলো নতুন করে শুরু হয়েছে ব্রেথ অ্যানালাইজার টেস্টিং। এবং সেখানে যাদেরকে ধরা পড়ছে তাদেরকে স্পেসিফিক কেসের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তাদের ড্রাইভিং লাইসেন্স সিজারের মধ্যে আসছে, গাড়ি সিজারের মধ্যে আসছে, কনভিকশন রেট সাংঘাতিক পরিমাণে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাধারণের মধ্যে একটা যেন ব্যাপার আছে যে আমরা মদ খেয়ে চালাবো, আমাদের যেন কিছু হবে না, পুলিশকে কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় কিনা। কথাটা হচ্ছে যখন আমরা জুনিয়র অফিসার ছিলাম তখন আমরা প্রতিটা থানায় স্কুলে ক্লাসও করেছি, এবং আগামী দিনের যারা ছাত্রছাত্রী, যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী, তাদেরকে বলা হতো ট্রাফিক রুলসের ব্যাপারে, অফেন্স এগেনস্ট ওমেন, ড্রাগের এগেনস্টে প্রত্যেকটা ব্যাপারে আমরা সেগুলো বলতাম। সেই জন্য এই অ্যাওয়ারনেসটা যেমন একদিক থেকে প্রচণ্ড পরিমাণে বাড়াতে হবে, আরও বেশি বাড়াতে হবে, যে মিস্টার চৌহান যেরকম বললেন যেরকম তারা করছেন সেটা আরও বাড়াতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে সাথে সাথে পানিশমেন্টের পরিমাণটাও প্রচণ্ড পরিমাণে বাড়াতে হবে। এই জায়গাটায় আসবো আমি, তার আগে বিশিষ্ট মনোবিদ আমাদের সঙ্গে রয়েছেন সহেলী গঙ্গোপাধ্যায়, তার কাছে যাব। সহেলীদি, এই জায়গায় একটু ফোকাস করার চেষ্টা করব। প্রোগ্রাম অনেক চলছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এর সঙ্গে যুক্ত রয়েছে, যারা সন্তান হারিয়েছেন তারা তো আরও বেশি এগিয়ে আসেন সবসময়। এত নাকা চেকিং, এত কিছু, এবং যে ড্রিঙ্ক করে ড্রাইভ করছে সেও হয়তো জানে যে আমার হাতে দুর্ঘটনা ঘটতে পারে, তা সত্ত্বেও কেন তারা গাড়ি চালাচ্ছেন আর কেন বেপরোয়া গতি তে এই গাড়ি চলছে? কি মনস্তত্ত্ব কাজ করে সেই সময় চালকের, বা কি কাজ করতে পারে? হ্যাঁ আত্রি, এই জায়গাটাতে আমি একটা বিষয় আনার কথা বলবো, যে এখানে যখন অ্যালকোহল নেওয়া এবং তার পরবর্তী বিহেভিয়ার নিয়ে যখন আমরা কথা বলতে বসেছি, সেখানে কিন্তু যে আউটকাম নিয়ে আমরা আজকে চিন্তিত, উদ্বিগ্ন, যে ব্যক্তি সেই অ্যালকোহল নিচ্ছে এবং তার সেই অ্যালকোহল পরবর্তী ঘটনার প্রতি তার প্রত্যাশা কিন্তু ডিফারেন্ট থাকে। অনেক সোশ্যাল ক্লিনিক্যাল গবেষণাতে একটি কথা উঠে আসে যেটাকে বলা হয় অ্যালকোহল এক্সপেক্টেন্সি। তার মানে একটা নির্মাণ মানুষের মধ্যে থাকে, তার দীর্ঘদিনের অ্যালকোহল সেবনের পরবর্তী ঘটনার উপর ভিত্তি করে তার মধ্যে দু ধরনের অ্যালকোহল এক্সপেক্টেন্সি দেখা যায়, একটা পজিটিভ বা নেগেটিভ। এবার এই পজিটিভ আর নেগেটিভ কিন্তু আমাদের হিসেব মতন পজিটিভ নেগেটিভ না। যখন একটি ব্যক্তি পজিটিভ অ্যালকোহল এক্সপেক্টেন্সির দ্বারা প্রভাবিত হচ্ছে, তার মানে তার বিশ্বাস, তার প্রত্যক্ষ, কিন্তু সমাজের প্রত্যক্ষের কথা বলছি না, সে ব্যক্তিগতভাবে পারসিভ করে, এটা তার সেলফ পারসেপশন, যে আফটার অ্যালকোহল সে ভালো ফিল করবে, তার কর্মদক্ষতা বাড়বে, তার আত্মবিশ্বাস ভালো হবে এবং সে কর্মক্ষমতা, কর্মসম্পন্ন সব দিক থেকে সে একটা পজিটিভিটিকে প্রত্যক্ষ করে। দ্বিতীয় যে নেগেটিভ এক্সপেক্টেন্সি, সে প্রত্যক্ষ করে না। তাই যখন দেখা যাচ্ছে যে অ্যালকোহল নেবার পরে এই ধরনের ডিসিশন, ড্রাইভিং হতে পারে বা আরও অন্যান্য অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু তার ব্রেনের, তার মস্তিষ্কের একটা স্মরণ ক্ষমতার উপর কিন্তু তার একটা প্রভাব আছে, তার মেমোরিতে কিন্তু বরাবরই একটা পজিটিভ আউটকাম সে দেখে তার অ্যালকোহলের প্রতি কিন্তু এক্সপেক্টেন্সি বা প্রত্যাশা কিন্তু পজিটিভ, ফলোড বাই সেটা তাকে কিন্তু একটা রিইনফোর্সমেন্ট দেয়, সেটা ব্যক্তিগত স্তরে। তো সেই জায়গাটা যতক্ষণ অবধি আমরা ইন্ডিভিজুয়াল বা সমষ্টিগতভাবে না করতে পারছি, শুধু নিয়ম তো অবশ্যই প্রয়োজন, শুধু সেইখানে আমরা ব্রিজ স্থাপন করতে পারবো না। আর তার সাথে আমি আরো একটা কথা বলবো, যে অ্যালকোহল বা যে কোনো এই ধরনের প্রবণতা
যেখানে বিভৎস আউটকাম আছে, সেখানে কিন্তু যে ব্যক্তিটি সেটা ঘটাচ্ছে তার একটা অপটিমাম বায়াস আছে। এটাও কিন্তু সোশ্যাল এবং ক্লিনিক্যাল সাইকোলজির বিভিন্ন গবেষণা স্তরে উঠে এসেছে। এই গবেষণা সাইকোলজিতেও আমরা জানার চেষ্টাই করছি, আরো করব। আমাদের সঙ্গে আইনজীবী রাজনীল মুখার্জি রয়েছেন। মিস্টার মুখার্জি, কনভিকশন রেট কম এরকম একটা তথ্য সামনে আসে, আপনারা হ্যান্ডেল করেন, আপনারা আরো ভালো জানবেন, কিন্তু এই জায়গায় প্রশ্ন যে কি মামলা সাজাতে পুলিশকে কি করতে হচ্ছে বা কি হচ্ছে যেখানে কনভিকশন রেট এতটা কমে যাচ্ছে, যে দোষী বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিচার প্রক্রিয়ায় আছে সে জামিন পেয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? দেখুন, আমরা তো মামলার দলিল দেখে মামলা লড়তে যাই, আমরা কিন্তু আইনটা বানাই না। অভিজ্ঞতা কিরকম, অভিজ্ঞতা কেমন যখন এই ধরনের দুর্ঘটনার? আমি এক এক করে আসছি। আইনটা কিন্তু একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু তৈরি হয়, সেটা কিন্তু বিল পাস হয়, তারপরে সেটা আইন হয়ে আমাদের কাছে আসে। এবার আপনারা দেখছেন যে সেকশনস গুলো আপনারা বললেন, বা যে সেকশনস গুলো আমরা তথাকথিত দেখে থাকি, যে মোটর ভেহিকলস অ্যাক্টে 185, আইপিসি 279, 304, সাবক্লজ 2, 308, এখানে যা যা পানিশমেন্ট রেট বা যে মানে এরিয়া জুড়ে যে পানিশমেন্ট রেটটা আছে, বা যত দিন বা যত বছর ধরে পানিশমেন্ট রেটটা আছে বা ফাইনটা আছে, এটা সত্যি খুবই কম। দুর্ভাগ্যবশত পুলিশ কিন্তু নিজেদের বেস্টটা দিচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। এটা মানুষ কিন্তু নিজের জায়গায় সচেতন নয়। এটা আজকে দাঁড়িয়ে আমি কিন্তু আমার বেস্ট, আমি যদি একজন পুলিশ অফিসার হই, আমি কিন্তু আমার তরফ থেকে কিন্তু বেস্টটা দিচ্ছি। আমি কিন্তু যতটা সম্ভব আমি কিন্তু মানুষকে যতটা প্রোটেকশন দেওয়ার আমরা কিন্তু করছি। এবার আপনি বলতে পারেন যে এই যে কনভিকশন রেটটা কম কেন, এই কম কেন হচ্ছে, এই প্রশ্নটা আমাদের না করে যারা বরঞ্চ আইনটা বানাচ্ছেন, আমরা তো সেই আইনটাকে এক্সিকিউট করছি, আমরা সেই আইনটা নিয়ে লড়ছি। এটা স্বাভাবিক, আপনি প্রশ্ন তুলতেই পারেন যে আমরা কেন এই প্রশ্নটা তুলছি না, কেন এই সাজাটা কেন কম হচ্ছে। সাজাটা কম হচ্ছে, সাজা কম হওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের নয়। সাজা কম হচ্ছে যারা আইনটা বানাচ্ছে, এটা পাস করছে, পাস করার পর আমাদের কাছে আইন হিসাবে আসছে, আমরা সেটা পড়ছি, আমরা সেটা কোর্টের কাছে প্রডিউস করছি। কিন্তু সব থেকে বড় বিষয় কি বলুন তো, আজকে দিনে দাঁড়িয়ে আজকে যদি আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে কেউ কিন্তু আমাদের এসে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলুন বা বিভিন্ন রকমের যেগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, সেগুলো দ্বারা আমরা কিন্তু সচেতন হতে পারবো না। আপনাদেরই একটা আমি আর্টিকেল কিছুক্ষণ আগে দেখছিলাম, যেখানে আমি এই জায়গায় আসবো মিস্টার মুখার্জি, এই জায়গাটায় আসবো, কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা তো তুলেছেন যে আপনারা যে আইনটা তৈরি রয়েছে সেটা নিয়ে আপনারা লড়তে যান এবং আপনাদের হাতে যা থাকে সেটা দিয়ে আপনারা সর্বস্ব চেষ্টা করেন। তো আর সত্ত্বেও কনভিকশন রেটটা কম কেন, কোথায় তাহলে গলদ, এটা জানার চেষ্টা করব। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বেপরোয়া যান যেখানে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। পুলিশ নাকা চেকিং করছে, পুলিশ নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে সচেতন করার চেষ্টা করছেন মানুষকে, কিন্তু তার সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেই চলেছে। যারা সন্তানকে হারিয়েছেন এরকম দুর্ঘটনায়, তারা কি বলছেন, তারা কি ভাবছেন, সেটাও জানার চেষ্টা করছি। কি মানসিকতা কাজ করে যে এই বেপরোয়া গতির বলি হয়ে যায় মানুষ? চালক কি ভাবেন নিজেকে, কেন রাশ ড্রাইভিং, কেন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে? এটাই আমরা বারবার চেষ্টা করছি জানার, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এটা কেন হচ্ছে এবং মানুষের প্রাণ কেন যাচ্ছে। আমাদের সঙ্গে সনিকার মা বাবা রয়েছেন। মিস্টার চৌহান, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। ল কি আপনার কি মনে হয় যে কোথায়, कहाँ पर और ज़्यादा कठोर होना चाहिए? जो एक्ट है, आपको क्या लगता है कि एक से एक के बाद एक ये दुर्घटना हो रहा है, एक्सीडेंट हो रहा है, कन्विक्शन रेट भी बहुत कम है, आप लोग भी जूझ रहे हैं इसके ये पोजीशन में, तो आपको क्या लगता है कहाँ पर और मोर पावर होना चाहिए, स्ट्रिंजेंट लॉ होना चाहिए है, एक्ट जो है अभी देश में वो थोड़ा और हार्ड होना चाहिए, स्ट्रिक्ट होना चाहिए, क्या लगता है आपको? देखो, बात ऐसी है कि जब दुर्घटना होती है तो जिसके साथ में जो दुर्घटना हुई है वो जो है पहले अपना जिसको आपने लूज किया है उसको वो जैसे पहले उसमें उनका पूरा ध्यान उस तरफ चले जाता है, लेकिन उसके बाद जब जागते हैं तभी जब उन लोग को मालूम पड़ता है कि लॉ जो है कहाँ से कहाँ निकल गई है और आपको पीछे छोड़ गई है। तो बात यह है कि जैसे दुर्घटना होती है उस वक्त जो है मेरे ख्याल से पुलिस को जो है एकदम स्ट्रिक्ट
एक्शन लेना चाहिए ड्राइवर के साथ, पूरा जो भी है वो जो गाड़ी के साथ या लाइसेंसिंग, ड्रिंक ड्राइविंग, ये सब जो प्रोटोकॉल जो उन लोग जो फॉलो करना चाहिए, वो मेरे ख्याल से जो है पुलिस वगैरह का जो है बहुत इंपॉर्टेंट है। उसी वक्त जो है विद इन 24 आवर्स वो सब एक्शन प्रोटोकॉल्स वगैरह पूरा फॉलो कर देना चाहिए, ताकि जो है आपका जो केस है वो एकदम सॉलिड हो जाए। उसके बाद जो है जब कोर्ट वगैरह में जब जाते हैं करते हैं, तभी ऑफ कोर्स जो है जजेस भी जो है दूसरी पार्टी को जो है चांस देती है कि अपनी तरफ से जो है आपको बराबर जस्टिफिकेशन के लिए जो है वो चांस देती है। लेकिन जैसे टाइम बीतता जाता है वैसे जो है वो पूरा केस का जो है वो वैल्यू जो है थोड़ा कमती हो जाता है, क्योंकि और नए नए केसेस आते रहते हैं। तो इसलिए मेरे ख्याल से जो है जब दुर्घटना होती है उसी वक्त और उसके कुछ साल या एक महीने या एक साल के अंदर में जो है पूरा इसका जो है वो रिजल्ट आ जाना चाहिए, पूरा कन्विक्शन हो जाना चाहिए, और जितना भी है वो ट्रायल वगैरह जो भी होता है वो सब जो है वो कंप्लीट हो जाना चाहिए। नहीं तो क्या होता है कि जैसे जितना ड्रैग होते रहता है उतना वो केस का वैल्यू कमती हो जाता है, लेकिन जिसको जो है जिसके साथ में जो दुर्घटना हुई है उनको जो तकलीफ होती है वो उनको सहन करना पड़ता है। जैसे हमारे को जो है अभी 5 साल हो गए हैं और अभी तक जो है हम लोग ये हमको कोई जस्टिस मिला नहीं है, ना हमको कोई पता ही नहीं है कि उस रात क्या हुआ था हमारी बेटी के साथ। तो इसलिए जो है लॉ को जो है एक्शन जल्दी लेना चाहिए और जो भी है वो ट्रूथ जल्दी निकलना चाहिए। ये बहुत बहुत कठिन परिस्थिति से आप जूझ रहे हैं, আর এই নিজের কাছের লোককে যখন মানুষ এরকম মর্মান্তিক দুর্ঘটনায় হারায় বা এই ধরনের দুর্ঘটনায় হারায় যেখানে গাফিলতির প্রশ্ন উঠে আসে, সেই জায়গাটায় আমরা জানার চেষ্টা করছি যে ঠিক কেন এই দুর্ঘটনা হয়, কেন একটা পরিবারকে এরকম দুর্ঘটনার মুখোমুখি হতে হয়, এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একটা বিরতি নিচ্ছি, সেই বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যাদবপুরের ঘটনা আপনাদের দেখিয়েছিলাম ঠিক কি হয়েছে, এবং যাদবপুরের ঘটনায় কি শুধু তা কিন্তু নয়, সপ্তাহান্তে যেন লাগাম ছাড়া দুর্ঘটনা এই শহর এবং আশপাশের এলাকায়। গোলপার্ক থেকে সল্টলেক সর্বত্র বেলাগাম গতির দৌরাত্ম্য, বাদ যায়নি হাওড়া, প্রাণ গিয়েছে এক পথচারীর। যাদবপুরের ঘটনায় আতঙ্কের রেশ, তবে এরপরেও একের পর এক দুর্ঘটনা, বেপরোয়া গতি, বেলাগাম চালক, যেন এর শেষই নেই। শহর কলকাতায় হোক বা সল্টলেক কিংবা পার্শ্ববর্তী হাওড়া, ভয় ধরাচ্ছে এই ছবিগুলো। রাস্তার এক পাশে থাকা এই পথচারীকে যেভাবে পিষে বেরিয়ে গেল এই গাড়ি দেখে আতঙ্কে সিঁটিয়ে যেতে হয়। সকাল সকাল পুজো দিতে বেরিয়েছিলেন ব্যবসায়ী অমর পাণ্ডে, যাচ্ছিলেন রাস্তার ধার দিয়েই, কিন্তু বেপরোয়া সেই গাড়ি প্রবল বেগে এসে ধাক্কা মারে। যেভাবে অত্যন্ত দ্রুত গতিতে একটি এক্সইউভি কার এসে তাকে ধাক্কা মারে তা দেখলে সত্যি শিউরে উঠতে হয়, এবং এই দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। শালকিয়া বাধাঘাট মোড়ের কাছে এই ঘটনা। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যবসায়ীর। দুর্ঘটনার পর চালক চম্পট দিলেও পুলিশ ধরে ফেলে তাকে। সল্টলেকেও মারাত্মক দুর্ঘটনা, গাড়ি চালানো শিখতে গিয়ে রাস্তায় পরপর লোকজনকে ধাক্কা চালকের। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই মহিলা। স্কুটির ওপরে বসে থাকা এক ডেলিভারি বয়কে প্রথমে সজোরে ধাক্কা মারেন তিনি। এতেও না থেমে এরপর পথ চলতে এক বৃদ্ধাকেও ধাক্কা মারে গাড়িটি। এত বেশি গতি ছিল গাড়িটি যে দুর্ঘটনার পর গাড়ি সোজা ডিভাইডারে উঠে যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় দুর্ঘটনায় জখম গীতা সাউ নামে ওই বৃদ্ধার। গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি আরেক আহত। এসএ ব্লকের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য চরমে। শনিবার রাতে যাদবপুরে মারাত্মক দুর্ঘটনা যখন ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে গোলপার্কে এই ছবি। গোলপার্ক থেকে ঢাকুরিয়াগামী রাস্তায় একটি নীল বাতি লাগানো গাড়ি বেপরোয়া গতিতে ছুটছিল বলে অভিযোগ। রাস্তার পাশে একের পর এক দোকানে ধাক্কা মারে গাড়িটি, গুড়িয়ে যায় ঝুপড়ির দোকানগুলো, জখমও হয়েছে বেশ কয়েকজন। জোরে গেছে ওই গাড়িটা, তাহলে একটা দোকান ভাঙলো, ওইখানে পরপর 3-4টে দোকান ভেঙেছে পরপর, আর তারপরে ড্রাইভারটা মদ খেয়ে রয়েছে। আমরা ওই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো? এই দোকানে এত লোকের ক্ষতি করেছে, একটা দুটো দোকান। গাড়িতে চালক ও যাত্রী সহ 4 জন ছিলেন। ধাক্কা মারার পরেই 2 জন চম্পট দেন, তবে বাকি 2 জনকে পাকড়াও করে স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি সরাসরি রয়েছেন, পিয়ালির কাছ থেকে জানবো যাদবপুরের এই ঘটনা। প্রথমত পিয়ালি, এই জায়গায় জানতে চাইবো যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ কি কি জায়গা পেয়েছে যেগুলো শাস্তির ব্যবস্থা করতে পারে, পুলিশ মামলাটাকে অনেক টাইট করতে পারে, কোন কোন জায়গাগুলো তদন্তকারীরা তুলে আনছেন? দেখো, তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে 3টে বিষয় একেবারে গুরুতর অভিযোগ, যেটার ক্ষেত্রে তার আইনজীবীরা যেটা আদালতে বলছিলেন যে এই যে অভিযুক্ত তার ইন্টেনশন ছিল না, কিন্তু ইন্টেনশন না থাকলেও নলেজ ছিল। তার কারণ তদন্তকারী অফিসাররা যেটা স্পষ্ট করে বলছেন যে এমনিতে ড্রাইভিংয়ের সময় যেটা পারমিসেবল লিমিট সেটা হচ্ছে 100 ml ব্লাডে 30 mg। এই অভিযুক্তের ক্ষেত্রে যেটা দেখা গেছে তার রক্তে কিন্তু সেই ব্লাডের যে অ্যালকোহলের যে মাত্রা সেটা কিন্তু 62 mg ছিল, অর্থাৎ পারমিসেবল লিমিটের দ্বিগুণ। এবং বোল্ড অক্ষরে আমি যদি তোমাকে জানাই যে কলকাতা পুলিশের তরফ থেকে এফএসটিপির পক্ষ থেকে যে ফরওয়ার্ডিং লেটার আজকে প্রেয়ার হিসেবে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু একেবারে বোল্ড অক্ষরে বারবার দুটো জায়গাতে এটা মেনশন করা হয়েছে যে হাই কোয়ান্টিটি অফ অ্যালকোহল ছিল তার ব্লাডে। শুধুমাত্র তাই নয়, আরও যেটা দুটো গুরুতর অভিযোগ, হাই স্পিডিং, ওভার স্পিডিং, এবং তার সঙ্গে সঙ্গে একজন গাড়ি চালাচ্ছেন তার কাছে কোনো লাইসেন্স নেই, অর্থাৎ তিনি মদ্যপ অবস্থায় যে পারমিসেবল লিমিট আছে সেই লিমিটটাকে ভায়োলেট করছেন, নিজের কাছে কোনো লাইসেন্স বা কোনো রকম ডকুমেন্টস নেই, তার সঙ্গে সঙ্গে ওভার স্পিডিং করছেন। এই 3টের ফলে যে দুর্ঘটনা ঘটতে পারে এবং যে কোনো মানুষের ক্ষেত্রে বিপদ যে এনে আসতে পারে সেটা তার নলেজই ছিল। সেই কারণেই কিন্তু কলকাতা পুলিশ একেবারে শুরুতেই, যেটা আমরা বিক্রমের ক্ষেত্রে দেখেছিলাম, যে বিক্রম অর্থাৎ সোনিকা সিং চৌহানের ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে পুলিশ 304-এর কেস শুরু করেছিল, যেটা জামিনযোগ্য ধারা ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু পুলিশ তা করেনি, একেবারে শুরুতেই 304 পার্ট 2-তে কেস করেছে। এবং তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দেখো, গত কয়েকদিন ধরে বিশেষ করে এই যখন লকডাউনের ক্ষেত্রে যে রাত্রিবেলার যে রেস্ট্রিকশনটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন কলকাতা শহরে যে 25টা ট্রাফিক গার্ড রয়েছে সেখানে প্রত্যেক দিন রাতেই কিন্তু নাকা চেকিং চলে। আমি একটা ট্রাফিক গার্ড এলাকার উদাহরণ যদি গতকাল রাতে তোমাকে দিয়ে রাখি, যেটা হচ্ছে গতকাল রাতে ইস্ট ট্রাফিক গার্ডই শুধুমাত্র লাউডান স্ট্রিটে 13টা কেস করেছে ড্রাঙ্কেন ড্রাইভিং এর এগেনস্টে। ফলে বুঝতেই পারছো পুলিশের নজরদারি থাকছে, পুলিশ বারবার করে প্রচার চলছে, কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর গাড়ির চালক, যেটা আমরা দেখেছিলাম রেড রোডের ঘটনার ক্ষেত্রে, যেটা সোনিকার ক্ষেত্রে দেখেছিলাম, যেটা আমরা পণ্ডিতিয়া রোডের ঘটনার ক্ষেত্রে দেখেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুটো কমন ফ্যাক্টর, ড্রাঙ্কেন ড্রাইভিং এবং তার সঙ্গে সঙ্গে ওভার স্পিডিং, এবং যার জেরেই কিন্তু গতকাল রাতেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং তার জেরেই কিন্তু একজনকে প্রাণ হারাতে হয় এবং 6 জন আহত হয়। ধন্যবাদ পিয়ালি। সত্যজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ব্যানার্জি, এখানেই প্রশ্ন আপনার কাছে যে পুলিশ এত কিছু করছে তারপরেও দুর্ঘটনা ঘটছে, কোথায় লুফলস হচ্ছে বলুন তো, যে সচেতন করা যাচ্ছে না মানুষকে? আপনি একটা কথা বলা দরকার আছে, এই যে মেডিকেল এভিডেন্সের যে কথা বলা হলো, মেডিকেল এভিডেন্স এই কেসটার কথা যেটা স্পেসিফিক, মেডিকেল এভিডেন্সে স্মেল অফ অ্যালকোহল কতটা আছে সেটা প্রমাণিত হবে। আরেকটা হচ্ছে যে ফরেন্সিক এক্সপার্টরা প্রমাণ করবে যে গাড়িতে কত স্পিডে চলছিল। আর তারপরে হচ্ছিল ওরা যেন পরে প্লি না নিতে পারে যে ড্রাইভার যে গাড়ির ব্রেক খারাপ ছিল, সেই জন্য মেকানিক্যাল এক্সপার্ট দিয়ে গাড়িটাকে চেক করিয়ে। এক্স্যাক্টলি মিস্টার ব্যানার্জি, এখানেই যেটা উঠছে, দুর্ঘটনা ঘটার পর এত উইংস দিয়ে, এত টেকনিক্যাল মানুষজনকে দিয়ে তদন্ত হচ্ছে, কিন্তু তারপরেও কনভিকশনের জায়গাটা রেটটা কমে যাচ্ছে। কিন্তু একদম আগে যেটা পুলিশ করতে পারে সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, এবং লাগাতার যেটা পুলিশ করার চেষ্টা করছে, কিন্তু তাও সেখানে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কেন হচ্ছে? পুলিশের ব্যর্থতাটা কোথায়? না, ব্যর্থতা বলছি, আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ। এটা একটা বিশাল রিমার্কেশন হয়েছিল পুরো পশ্চিমবঙ্গে, কলকাতা এবং সারাউন্ডিংস জেলাগুলোতে এটার বিশাল এফেক্ট হয়েছিল যে সেফ ড্রাইভ সেভ লাইফ। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ট্রাফিক এবং সবাই এটাকে এনশিওর করার জন্য সার্বিক প্রচেষ্টা করছে এবং করে যাচ্ছে। কিন্তু যেটা আমার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে এইগুলো করার পরও আপনি যে প্রশ্নটা বারবার করছেন যে কেন কেসের কনভিকশন আসছে না, কেন দেরি হচ্ছে, কারণটা হচ্ছে কেসের পাহাড় জমে আছে কোর্টে, লোয়ার কোর্টে, সেশনস কোর্টে। এটা সেশনস ট্রাইবাল কেস, প্রত্যেকটা কোর্টে যা সেশনস এই বিষয়টা মিস্টার চৌহান কেস আছে। একটু বলে দিই, বলছিলেন যে একটা কেসের পরে আরো কেস চলে আসে, ওই কেসটার ভ্যালু কমে যায়। একটা পরে জাস্ট একটা পরে সময় পাবেন না। যদি সাধারণ অবস্থায় কোনো লোক দেখেন যে এইরকম ভাবে যদি আপনার চোখে পড়ে, আপনারা কিন্তু ওটা টোল ফ্রি নাম্বার আমি আপনাদেরকে বলছি, 10
1073, এটা ট্রাফিক কন্ট্রোল রুমের নাম্বার 1073, কোনো পয়সা লাগবে না। আর 1090 এটাও ওসি কন্ট্রোলের নাম্বার। যদি দেখে যে কোনো একটা ড্রাইভার এরকম ওভার স্পিডিং করছে, কিংবা যে ওর ড্রাইভিংটা আপনাদের কাছে সহ্য হচ্ছে না, কিংবা মনে হচ্ছে সন্দেহ, আপনারা গাড়ির নাম্বারটা দিয়ে, জায়গাটা দিয়ে 1073 1090 এখানে টোল ফ্রি নাম্বারে ফোন করুন। সাথে সাথে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সেই গাড়িকে আটকানোর ব্যবস্থা করা হবে এবং ড্রাইভারের এগেনস্টে পর্যাপ্ত পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর কথা হচ্ছে শুধু ব্রেথ অ্যানালাইজার টেস্টের ব্যাপার নয়, দেখবেন অনেক গাড়ির কাগজপত্রই নেই। সেই যাদের কাগজপত্র নেই তাদেরকে গাড়িগুলোকে ডিটেইন করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের গাড়ি এখানে সেইভাবে নিয়ে চলে আসছে, বাইরের গাড়ি। এই যে কালকের যে ভদ্রলোক যে গাড়িটা চালাচ্ছিল, সে কিন্তু গাড়ির এখানে ওনার ছিলেন না, তার কোনো রিলেটিভ তার ওনার ছিল। কিন্তু আমাদের সিসিটিভিতে আমাদের যে অটো সিগন্যালিং সিস্টেম রয়েছে, কলকাতাতে সিসিটিভির মাধ্যমে অটো সিগন্যালিং সিস্টেম, সেগুলোতে প্রত্যেকটা জিনিস কিন্তু ধরা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আইনজীবীর কাছে এই প্রশ্নটা করব। মিস্টার মুখার্জি, এত কিছু হচ্ছে তো এই সিসিটিভি বা এই জিনিসগুলোকে তথ্য বা নথি হিসেবে আদালতে যাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, দোষীকে যাতে শাস্তি দেওয়া যায়, তার জন্য এত ব্যবস্থাপনা, সুরক্ষার জন্য এবং শাস্তির জন্য। তো সেই এভিডেন্স থাকা সত্ত্বেও কেন শাস্তি পাচ্ছে না বা দোষীর বন্দোবস্ত, দোষীকে শাস্তি দেওয়ার মতো জায়গায় যেতে পারা যাচ্ছে না? কোথায় গলদ? আপনি আইনের কথা বললেন, কিন্তু তারপরে কি কি জায়গা থাকছে? মামলা লড়ার সময় আপনারা কি ফেস করছেন? দেখুন, মামলা লড়ার সময় দুটো জিনিস দেখতে হচ্ছে। যেটা উনি বললেন, সব এই মামলাগুলো সম্পূর্ণ কিন্তু সেশনস ট্রায়ালের মামলা। এবার সেশনস কোর্ট বা লোয়ার কোর্ট আমরা যদি বলি, লোয়ার কোর্টে কিন্তু মানে কেসেসের একটা পাহাড় হয়ে গেছে। মানে এখন আলটিমেটাম মানে হচ্ছে যে মানে দিনে যদি একজন জজ একটা 50টা মামলা শোনে, তার মধ্যে কিন্তু 50টা মামলায় যে ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে সেরকমও নয়। এবার দেখা যাচ্ছে যে একটা মামলাতে মানে একজন আসছেন বা সরকারি উকিল দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে অ্যাডজয়েন্টমেন্ট নিয়ে চলে যাচ্ছেন, বা কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেসের কোনো রেকর্ড নেই, অর্ধেক রেকর্ড কোর্টে আছে, অর্ধেক রেকর্ড অন্য জায়গায় আছে। এইগুলো কিন্তু আছে। এবার এইগুলো সত্যি আমাদের পশ্চিমবঙ্গে এটা দাঁড়িয়ে এটা খুব দুরবস্থার জায়গা, যে আমাদের পশ্চিমবঙ্গে ইনফ্রাস্ট্রাকচার বা জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা খুবই মানে বাজে জায়গায় দাঁড়িয়ে আছে। যদি কোর্ট আনকোর্ট আমি বলি, খুবই বাজে জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ তার একটাই হচ্ছে যে আমাদের এই রেকর্ডস গুলো ঠিকঠাক মেনটেন করার দায়িত্ব হচ্ছে যারা ওখানকার স্টাফ, সবকিছু। এবার তারা যদি ঠিকঠাক করে না করে এটা করতে পারবে না। এবার আবার ওই প্রশ্নে ফিরে যাচ্ছি, কারা আইন বানাচ্ছে? একজন তো আইন বানাচ্ছে, একজন সেটাকে এক্সিকিউট করছে, আর একজন সেটা কোর্টে গিয়ে প্রডিউস করছে। তা আমরা হচ্ছে ওই প্রোডাকশনের জায়গা থেকে যেটা আমরা শুনছি, যেটা আমরা শিখছি, সেটা আমরা গিয়ে বলছি। এবার ধরুন যে আজকে দাঁড়িয়ে যদি কোনো কোর্টে রেকর্ড না থাকে, সেই জায়গাতে কোর্টে অটোমেটিক্যালি কেসের পাহাড় হবে। আপনি যে জায়গাটা তুলে ধরছেন মিস্টার মুখার্জি, সেখানে যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে তারা তো তাহলে কোনোদিন সেই জায়গায় পৌঁছতেই পারবেন না। আমি আরেকটা উদাহরণ বলছি। এই যে ধরুন যে আমরা যে 4 চাকা চালাই বা 2 চাকা চালাই, তার অনেক নর্মস এন্ড প্রভিশনস আছে, সেগুলো অনেক কিছু গাইডেড বাই দি মোটর ভেহিকলস অ্যাক্ট। এবার আপনি ধরুন যেখানে মোটর ভেহিকলস অ্যাক্টে অনেক সময় দেখা গেছে যে অ্যাবভ 15 ইয়ার্স এজেও তাদেরকে কিন্তু রিনিউয়াল বা ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যে সেই গাড়িগুলো কিন্তু ফিট নয়। এরকম ঘটনা দেখা গেছে যে তারা কিন্তু টাকা নিয়েছে। এরকম অনেক মানে ঘটনা যদি আমরা মিস্টার মুখার্জি, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ইন্টেনশন ছিল না, যাদবপুরের দুর্ঘটনার ক্ষেত্রে বলি, ইন্টেনশন ছিল না, কিন্তু তিনি জানতেন যে কিভাবে আমাকে ড্রাইভ করা উচিত, কি অবস্থায় ড্রাইভ করা উচিত না। এই জায়গায় দাঁড়িয়েও কেন বারবার কনভিকশন রেটগুলো কমে যাচ্ছে? এখানে পুলিশ 304 পার্ট 2 কেস দিয়েছে। আপনি কি মনে করছেন যে পুলিশ যা করেছে সেটা এনাফ নয়? দ্যাট ইজ এনাফ। 300 পার্ট 2ই হবে এটা। 300 পার্ট 2 নলেজ, এর বেশি আর কিছু দেওয়ার কোনো সিস্টেম নেই, আর জায়গা নেই। মানে এটা যদি আমি বলি এর থেকে বেশি দেওয়ার জায়গা, সত্যি জায়গা নেই। কারণ হচ্ছে এর থেকে বেশি ওনারা কি করবেন? ওনাদের কাছে হচ্ছে একটা সেকশন যেটা ওনাদের কাছে বাইন্ডিং করে আসছে। কোট আনকোট আমি যদি কিছু ভুল করি, যদি স্যার আপনি যদি আমাকে একটু কারেক্ট করে দেবেন, মানে আপনাদের কাছে যে সেকশনস গুলো আসছেন, সেটা একটা আইনটা তৈরি হয়ে আসছে না, আমরা সেই জায়গাতে গিয়ে লড়ছি। It is not possible for them also, it is not possible for us to get them convicted. আত্রি একটা লাইন বলি, আত্রি আপনি জাস্ট পাবলিকের জন্য, এই যে 300 পার্ট 2 এর কথা বলা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে অনিচ্ছাকৃত খুনের মামলা। অনিচ্ছাকৃত খুন মানে হচ্ছে একটা হচ্ছে ইন্টেনশন, একটা হচ্ছে নলেজ। এই লোকটার কিন্তু মিস্টার ব্যানার্জি কালকে যে এটা ইন্টেনশন ছিল না তাকে খুন করার, কিংবা এইরকম ভাবে ইন্টেনশন ছিল না, কিন্তু ইন্টেনশন ছিল না, এটা যেমন সত্যি ঘটনা, কিন্তু মানুষের প্রাণ গিয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারাও আমাদের দেশে আছে। সেখানে আমি একটু বলবো,
আপনাদের দুজনকেই, যেখানে ঘটনা ঘটেছে শেক্সপিয়ার সরণিতে দুর্ঘটনা ঘটেছে, রেড রোডে দুর্ঘটনা ঘটেছে, যাদের নাম অভিযুক্ত আকারে সামনে এসেছে তারা বেমালুম জামিন পেয়ে যাচ্ছেন এবং প্রভাবশালী ব্যক্তি তারা, তাদের বাবারা বা তাদের পরিবার এবং তারা নিজেরাও সেখানে দেখা যাচ্ছে মানসিক একটা অবস্থাকে প্রতিপন্ন করে বেশ জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই জায়গাগুলো আটকাতে পারে না পুলিশ? মিস্টার ব্যানার্জি, না, ইয়েস, আপনি যেটা বলেছেন সেখানে সার্বিকভাবে পুলিশ আটকায় এবং ভারতবর্ষের যা আইনের সিস্টেম রয়েছে, যা সেকশন অফ ল, মানে ব্যাপার হচ্ছে 14 দিনের বেশি তো পুলিশ কাস্টাডিতে রাখতে পারবেন না। একটা লোক যদি মিস্টার এক্সকে খুনও করে, 14 দিনের বেশি পুলিশ কাস্টাডি রাখার ভারতবর্ষে কোনো আইনই নেই। সুতরাং এইখানে একটা আইনের ব্যাপার আছে। এই যে কেসটা হয়েছে সেটা হচ্ছে নলেজ ছিল, যে এই ভদ্রলোক গাড়িটা চালাচ্ছিল, তার নলেজ ছিল যে আমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছি, আমার ড্রাইভিং লাইসেন্স নেই, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, যে কোনো লোকের প্রাণহানি হতে পারে রাস্তার উপরে চালাতে গেলে, তবুও বেপরোয়াভাবে ওই স্পিড দিয়ে গাড়ি চালিয়েছে। আজকে যারা ফিজিক্সের যারা ফরেন্সিক এক্সপার্ট তারা প্রমাণ করে দেবে যে কত স্পিডে গাড়িটা চলছিল। মেকানিক্যাল এক্সপার্ট প্রমাণ করে দেবে গাড়িটার ব্রেক ভালো আছে, নাহলে তো পরে প্রি নেবে কোর্টে গিয়ে তার লয়ারকে দিয়ে যে ব্রেকটা ফেল করেছিল সেই জন্য। এই ঘটনা ঘটতে থাকবে না, ঘটনা ঘটতে থাকবে না। ব্যাপারটা হচ্ছে এটা একটা এরকম স্ট্রে ইনসিডেন্ট হয়েছে, প্রচুর গাড়ি, রাস্তার সংখ্যাটা কম, পরিমাণটা কম, পুলিশের ঐকান্তিক চেষ্টা রয়েছে, সার্বিকভাবে সাধারণ জনগণের অ্যাওয়ারনেসটা অনেক আমি যাব। মিসেস चौहान, आप हिंदी और इंग्लिश दोनों मिला के बात कर सकते। मिसेस चौहान, थोड़ा मुझे बताइए, ये बहुत सारे आर्गुमेंट्स हो रहा है यहाँ पर कि लॉ है, स्ट्रिक्ट लॉ है, बहुत सारे कुछ है हमारे पास जो हम कन्विक्शन तक जा सकते हैं, मगर बहुत डिले होते हैं। आपको क्या लगता है, आप लोग ये जूझ रहे हैं इसके साथ, बहुत सारे जगह से आपके साथ ये आते हैं कि हाँ ये करना है, ये नहीं करना है, आपका एक्सपीरियंस थोड़ा बताइए, आपके साथ क्या हुआ, क्या आप फेस कर रहे हैं? देखिए, बात ये है कि जब इंसिडेंट हुआ था तभी जो है हम लोग खुद जो है मॉर्निंग में थे, हम लोगों को मालूम नहीं था, ये हम लोगों का कभी एक्सपीरियंस नहीं था ऐसा दुर्घटना फेस करने के लिए, ठीक है। तो उस वक्त जो है कोई हमको गाइडेंस भी नहीं दिया, ना कुछ किया, लेकिन जैसे पुलिस ने जो है फॉलो अप किया था, हम लोग ने भी जो है उन लोग के साथ में जो है बराबर उनके ऊपर छोड़ दिए थे। तो पुलिस ने जो है अपनी तरफ से जितना उनको करना था उन्होंने किया है, लेकिन मेरे ख्याल से जो है जब कोर्ट पर चला जाता है एक केस तो वो अपना टाइम लगता है। और अभी क्या हुआ है, ये कोरोना की वजह से जो है कोर्ट्स भी जो है बैठती है, कभी नहीं बैठती है, कभी जज को कोरोना हो गया है, तो तो बहुत टाइम पास होते जा रहा है। तो अभी 5 साल होने के बाद जो है हम लोगों की भी जो है क्या हम लोग जो हमारे ऊपर जो बीत रही है, खाली हम लोग ही शायद हम लोग को ही पता है कि क्या प्रॉब्लम है और कितना दुख से जो है हम लोग हमारी जिंदगी जो है चला रहे हैं। मिसेस चौहान, আপনার জায়গাটা জানতে চাইবো, জুডিশিয়ারি কি কোথাও ফেল করছে আপনার মনে হয়? नहीं, I will not say that. I cannot say anything about judiciary or the police or anything as such. I think everyone is doing their job. The lawyers are doing their job. Everyone is doing their job. But it's just the problem is that it's getting delayed. And the more it's getting delayed, the more problems. I mean, what we are facing only we know. Because we haven't got closure. বোম্বের যে একজন নায়ক, বোম্বের নায়ক, আমি নাম উচ্চারণ করছি না, ওপেন টিভিতে সে 17 জনকে এরকম গাড়ি চাপা দিয়েছিল ঘুমন্ত অবস্থায়, সে কিন্তু ফ্রি ঘুরে বেড়াচ্ছে। কারণ হচ্ছে সে এই ভারতবর্ষে সে অন্যভাবে কেসটাকে সাজাচ্ছে, তার জন্য ভারতবর্ষের দামি দামি লয়াররা দাঁড়াচ্ছে। আমি নামটা উচ্চারণ করছি না, আপনারা সবাই জানেন তার নাম। কারণটা হচ্ছে যে কোনোভাবে, ওই যে আপনি একটু আগে বললেন না, ইনফ্লুয়েন্স, যে কোনোভাবে তার বাবা কাকা দাদারা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবে, আমি এই কথাটা স্পেসিফিক বলছি যে বোম্বের যে ইনসিডেন্ট 17 জনকে মেরেছিল, 17 জন, সেই কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে। বেসিক্যালি তার হয়ে বিশাল বড় বড় লয়াররা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছে এবং সে কিন্তু ফ্রি। একটা বিরতি নেব, বিরতির সময় হয়ে গিয়েছে। আর এখানেই প্রশ্ন, আইন আছে, কোথাও প্রভাবশালী তত্ত্ব উঠে আসছে, তারপরেও কেন মানুষ অ্যাওয়ার, ইন্টেনশন ছিল না কিন্তু নলেজ ছিল, তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটছে, প্রাণ চলে যাচ্ছে। কি মানসিকতা কাজ করে এখানে, এটা জানার আরও একবার চেষ্টা করব। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এত কিছুর পরেও কেন
রাশ ড্রাইভ, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো কেস হয়েই যাচ্ছে। এখানে মানসিকতাটাই আবার জানার চেষ্টা করব। সোহেলিদি, আপনার এইখানটায় আপনি বেশ কয়েকটি কথা বললেন যে অ্যালকোহল নেওয়ার পর বডি কিভাবে কি কাজ করবে, বা যিনি অ্যালকোহল ইনটেক করছেন তার প্রত্যাশা বাড়তে শুরু করে, অনেক পজিটিভলি প্রত্যাশা বাড়তে থাকে। এই জায়গাগুলোকে বাদ রেখে দেশে যে আইন রয়েছে, যে প্রচেষ্টা করা হচ্ছে সচেতন করার, সেগুলোকে আপনি মানসিকতার সঙ্গে অ্যাড কিভাবে করবেন? এই যে আপনারা বলছেন যে ইন্টেনশন ছিল না, অ্যাওয়ারনেস হচ্ছে চারিদিকে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে অপটিমাম বায়াসের কথা উঠে আসছে। মানে আমি ভাবতে শুরু করবো যে আমি ভালনারেবল না, বা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না, বা আমার পরিবারটা বেঁচে যাবে। এই যে সম্ভাবনাকে লঘু করে দেখার যে একটা মানে প্রয়াস বা একটা টেন্ডেন্সি, এটা শুধু ব্যক্তির থাকবে না, ব্যক্তির সঙ্গে যে অ্যাকম্পানি পারসন তাদের মধ্যেও থাকতে পারে। এবং এটা প্রতিবার, এটা হয়তো এর আগেও হয়তো এই ধরনের বিহেভিয়ার ঘটেছে। এটা আটকানোর জায়গা হচ্ছে সেই নিয়ম, তার দ্রুততা। তবেই এই অপটিমাম বায়াস বলে যে বিষয়টা রিইনফোর্সমেন্ট পাবে না। নইলে অপটিমাম বায়াস কিন্তু এখানে ইন্টেনশন নেই হয়তো, কিন্তু আমি কগনিটিভলি বা চিন্তনের স্তর থেকে ভেবে ফেললাম যে আমার হবে না, আমি ধরা পড়বো না, আমি যদি লাইসেন্স না নিয়ে থাকি আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। মানে এই যে ধারণাটা, এই ধারণাটার বশবর্তী কিন্তু মানুষ, ব্যক্তি এবং সেই পরিবারটাও হতে পারে। তো এই জায়গায় কিন্তু সতর্কতা প্রয়োজন। সময় আমাদের খুব কম, আমি মিসেস চৌহানের কাছে যাব। আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, আপনাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তারপর আপনারা ভীষণভাবে চাইছেন মানুষ যাতে অ্যাওয়ার হয়, দুর্ঘটনা কমে যায়। এই জায়গাটায় একটু কাজ করতে গিয়ে কি মনে হয়েছে, মানুষ কি সত্যি অ্যাওয়ার হচ্ছে? My one request to everyone in the city, in every city, is that the awareness of don't drink and drive is so important. No matter where you come from, what family you come from, you cannot feel that I am high and mighty, I will get behind the wheel even if I have to drink, because your reflexes slow you down. Any kind of alcohol, any kind of drug abuse, any kind of overdose is not correct for you to get behind the wheel and get on that road and take someone else's life. It is not acceptable. It's unforgivable, especially for parents who lose children, who lose family members to this kind of, recklessness. অনেক ধন্যবাদ সকলকে এই আলোচনার জন্য, এখানে আসার জন্য। বিশেষ করে সনিকার মা এবং বাবাকে ধন্যবাদ জানাবো, কারণ তারা যে কন্ডিশনের মধ্যে তাদের মন রয়েছে, তারা যে পরিস্থিতির সঙ্গে এখনো যুঝছেন, সেই পরিস্থিতিকে তারা নিত্যদিন হয়তো দেখছেন। কিন্তু অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কাজ আমাদের সামনে শেয়ার করলেন। আর এখানেই বারবার এই প্রশ্নটা উঠছে, বেপরোয়া যান, বেপরোয়া মনোভাবই কি এর অন্যতম কারণ? পুলিশ এত কিছু করছে, কিন্তু তার সত্ত্বেও শাস্তি হচ্ছে না কেন অভিযুক্তের? এই প্রশ্নটা উঠছে। এই সমস্ত প্রশ্ন সামনে রেখে এখানে আলোচনা শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।